ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের আমরা আজকে আলোচনা করব সেরেট ফ্রেনেট সূত্র নিয়ে। তো দেখেন, আমরা যদি স্পেসে বক্ররেখা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে চাই বা থিওরিটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সেরেট ফ্রেনেটের যে সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে। তো সেরেট ফ্রেনেটের সূত্রগুলো জানার পূর্বে আমাদের আরেকটা বিষয় অবশ্যই জানা প্রয়োজন। সেটা হচ্ছে এই টি বলতে আমরা কি বুঝি, এই এন বলতে আমরা কি বুঝি, আর এই বি বলতে আমরা কি বুঝি। তো আমরা মনে করেন আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অঙ্কন করলাম। তো এইটা হচ্ছে আমাদের টি, যেটা হচ্ছে স্পর্শ লম্ব স্পর্শরেখা বা স্পর্শক রেখা, ঠিক আছে। এই যে এন, এই এনটা হচ্ছে আমাদের অবিলম্ব রেখা। আর এই যে বি, এইটাকে বলা হয় দ্বি অবিলম্ব রেখা। এখন আমাদের আমরা তাহলে টি বুঝলাম, এন বুঝলাম, বি বুঝলাম। এখন আসেন টাও কি। এই যে টাও, এই টাওকে বলা হয় পেজ কাপ্পা। দেখেন, এটা কিন্তু একেবারে কে না, আমার এখানে অনেকটা কে এর মতো হয়ে গিয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কে না। এটা এই যে পেট একটু হালকা তেরা থাকবে, একটু বাঁকা থাকবে আর কি, যেরকম এই যে এটার নাম হচ্ছে কাপ্পা। কি নাম এটার? কাপ্পা। এই কাপ্পাটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বোঝানো হয়। কি দ্বারা বোঝানো হয়? তাহলে এখানে আমরা বুঝলাম। আর ডব্লিউটা কি? ডব্লিউটা হচ্ছে ডারবক্স ভেক্টর। তো আমাদের এখানে তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে সেরেট ফ্রেনের সূত্রগুলোকে বর্ণনা সহ প্রমাণ করতে হবে। আমরা প্রথমে এটাকে বর্ণনা করব, তারপর সেটাকে প্রমাণ করব। দ্বিতীয়ত হচ্ছে সেগুলোকে আমরা ডারবক্স ভেক্টর এত এর মাধ্যমে প্রকাশ করব। তারপরে আমরা এটাকে এই অংশগুলো দ্বারা প্রকাশ করব, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। এখন এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আসেন আমরা আরেকটা জিনিস এখানে আমাদেরকে বুঝতে হবে। তো সাধারণত আমাদের স্পেসে বক্ররেখা রিলেটেড যত ধরনের বক্ররেখা আছে, তার মধ্যে দুই ধরনের বক্ররেখা আমরা বুঝবো। একটা হচ্ছে আর ইকুয়াল টু আর এস বক্ররেখা, ঠিক আছে। আর একটা হচ্ছে আর ইকুয়াল টু আর ইউ বক্ররেখা। এখন অ্যাকচুয়ালি এটা ইউ না হয়ে অন্য যে কোনো কিছু হতে পারে। যদি আর ইকুয়াল টু আর এস বক্ররেখা হয়, তাহলে এইটার যত ডেরিভেটিভ হবে সব কিছু হবে আপনার প্রাইম। অর্থাৎ আমরা যদি এইটাকে অন্তরীকরণ করি, দেখেন, আমরা যদি এটাকে অন্তরীকরণ করি কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে, তাহলে এটা হবে আর প্রাইম। একটু বুঝতে হবে, যখনই এস এর বক্ররেখা হবে, এস চলক বিশিষ্ট যখন বক্ররেখা হবে, তখন সেটাকে যখনই আপনি অন্তরীকরণ করবেন তখন সেটা হবে প্রাইম। এইটা দ্বারা ডেরিভেটিভ বোঝানো হয়। আবার আবার যদি এটাকে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে তাহলে এটা হবে ডট। একটু লক্ষ্য করেন, দুইটা জিনিস কিন্তু সেম, দুইটা দ্বারা ডেরিভেটিভ বোঝানো হয়। একবার করেন আর একাধিকবার করেন, আপনাকে জাস্ট এই বিষয়টা মনে রাখতে হবে। এস এর সাপেক্ষে করলে প্রাইম, আর এস ছাড়া অন্য যে কোনো কিছু, এখানে ইউ না হয়ে যদি এখানে যে কোনো কিছু হয়, তাহলে সেটা হবে আপনার ডট। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, কারণ আমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, তো বেসিক বিষয়গুলো পড়ে নিলাম। এখন আসেন আমরা একটু মূল আলোচনাতে আসি। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। আগে আমরা ডেফিনেশনটা একটু বুঝি যে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করব। ওকে, তো আমরা ধরে নিলাম স্পেসে অবস্থিত এক্স ইকুয়াল টু এক্স এস একটা বক্ররেখা। এই বক্ররেখার পি বিন্দুতে একক স্পর্শক ভেক্টর হচ্ছে টি, তারপর হচ্ছে প্রধান অবিলম্ব ভেক্টর হচ্ছে এন। অবিলম্ব ভেক্টরটাই প্রধান অবিলম্ব ভেক্টর, এবং দ্বি অবিলম্ব ভেক্টর হচ্ছে বি। যদি হয়, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে টি প্রাইম সমান কাপ্পা এন। এটা কিন্তু কাপ্পা, ঠিক আছে, এটা কি কাপ্পা। বি প্রাইম সমান হচ্ছে মাইনাস টাউ এন। দেখেন এই যে সিম্বল, এটার নাম হচ্ছে টাউ। কি নাম এটা? টাউ। আর এন প্রাইম সমান হচ্ছে টাউ বি মাইনাস কাপ্পা টি। তো এই যে এই তিনটা হচ্ছে আমাদের সেরেট ফ্রেনের সূত্র। আর এখানে কাপ্পা এবং টাউ এগুলো হচ্ছে স্কেলার। ঠিক আছে, এইগুলোর মান নির্দিষ্ট না, এগুলা প্রয়োজন অনুযায়ী আমরা মান বসাতে পারবো। তো এই হচ্ছে আমাদের সেরেট ফ্রেনের সূত্রের ডেফিনেশন। এখন এটাকে আমরা প্রুফ করব। ওকে, তো এইটার প্রমাণে আমরা একটু আসি। তো প্রথমত এখানে যে বক্ররেখাটা দেয়া আছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু অ্যাক্সেস বক্ররেখা, এবং এই বক্ররেখার স্পর্শক ভেক্টর হচ্ছে টি। এখন এটাকে আমরা একটু বুঝি এখান থেকে। তো এই হচ্ছে আমাদের আমরা এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু
অ্যাক্সেস বক্ররেখা, ঠিক আছে? এই বক্ররেখার একটা বিন্দু কি বলেছে, পি। একটু লক্ষ্য করেন, আমরা এটার সাথে একটু মিলাই। তো দেখেন এই হচ্ছে আমাদের একটা বক্ররেখা, এক্স ইকুয়াল টু অ্যাক্সেস বক্ররেখা, এটার একক স্পর্শ ভেক্টর হচ্ছে টি। তাহলে টি সমান হচ্ছে এক্স প্রাইম। এখন এই জিনিসটাকে একটু বুঝি। দেখেন, তো এইটা হচ্ছে আমাদের স্পর্শক রেখা। সো এখানে কি বলেছে দেখেন, এখানে বলেছে এক্স প্রাইম সমান হচ্ছে টি, এইটাই বলেছে। দেখেন এক্স প্রাইম সমান হচ্ছে টি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এবং কিভাবে, একটু বুঝি। দেখেন এই যে স্পর্শক রেখাটা, এই স্পর্শক রেখাটা কিন্তু এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব। কিভাবে দেখেন, এই যে যাচ্ছে এতটুকু পর্যন্ত আসতে পারে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, এই যে দেখেন এরকম, ঠিক আছে? তাহলে তাহলে এই এক্স এর যে ডেরিভেটিভ হবে, অর্থাৎ এই এক্স কে যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা যা পাবো সেইটাই আসলে টি। মানে এক্স এর যে ডেরিভেটিভ সেইটাই আসলে টি। তাহলে এক্স এর ডেরিভেটিভ বলতে আমরা কি বোঝানো হয়, এটা দ্বারা ঢাল বোঝানো হয়। ঢাল কি? ঢাল হচ্ছে, আমরা যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্কে চিন্তা করি, তাহলে ঢাল হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলা হয়। কিন্তু জিনিসটাকে আরেকটু যদি সহজভাবে আমি বলি, তাহলে এইটার যে ডেরিভেটিভ হবে সেইটি হচ্ছে ঢাল। তাহলে এই ঢাল এই টি এর সমান, মানে হচ্ছে এই টি হচ্ছে এইটার ডেরিভেটিভের সমান, অর্থাৎ এক্স প্রাইম সমান হচ্ছে টি। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম। এখন উভয় পক্ষে আমরা এটাকে ডেরিভেটিভ করে দিলাম, মানে এখানে টি ইকুয়াল টু এক্স প্রাইম ছিল, সো এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে ওটা এক্স প্রাইম থাকবে। এবং এই যে রেখাটা, এই যে রেখাটা, এটা কিন্তু এর মধ্যে থাকবে, এর মধ্যেই কিন্তু এটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি টি প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম। এখন দেখেন টি এবং টি সমান কত, 1। আমরা জানি একই রকম দুইটা ভেক্টরের ডট গুণন 1 হয়, ঠিক আছে? তো টি কিন্তু একটা ভেক্টর, একক ভেক্টর, আবার বিও একটা ভেক্টর, এনও কিন্তু একটা ভেক্টর। সো টি ডট টি সমান কত হয়ে যাবে, 1। এখন এদেরকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে দেখেন এই টিকে রেখে এই টিকে অন্তরীকরণ, প্লাস এই টিকে রেখে এই টিকে অন্তরীকরণ। তাহলে এখান থেকে চাইলে আপনি লিখতে পারেন টি ইন্টু টি ডট টি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে 2 কে বাদ দিয়ে দিলে টি ডট টি প্রাইম, সরি, টি ডট টি প্রাইম সমান হচ্ছে 0। তো দেখেন টি হচ্ছে একটা ভেক্টর, একটু লক্ষ্য করেন, টি হচ্ছে একটা ভেক্টর। এই যে টি প্রাইম, এই যে টি প্রাইম, এটাও কিন্তু একটা কি, ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের ডট গুণন 0। তো দুইটা ভেক্টরের ডট গুণন কখন 0 হয়, যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর অবস্থিত, মানে লম্বভাবে অবস্থিত। তার মানে টি ডট টি সমান 0, এর মানে হচ্ছে এই টি টি প্রাইমের উপরে লম্ব, ঠিক আছে? এই জিনিসটি জাস্ট এখানে বলা হয়েছে যে টি প্রাইম ভেক্টরটা টি এর সহিত লম্ব। দেখেন এটা হচ্ছে টি ভেক্টর, এইটা মনে করেন টি প্রাইম ভেক্টর, ঠিক আছে? বা এরকম আরো অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। এটাকে আমরা যতটুকু নেই না কেন, এটা কিন্তু এই এন পর্যন্তই থাকবে, এই জায়গার মধ্যে কিন্তু এটা লম্ব থাকবে, ঠিক আছে? মানে এই টিটা কিন্তু এই এন এর উপরে কি হবে, লম্ব হবে। ওকে, তাহলে ইহা নির্দেশ করে যে টি প্রাইম টি এর সহিত লম্ব। তাহলে দেখেন, তাহলে টি প্রাইম এন বরাবর থাকবে। দেখেন এখন বলা হয়েছে যে টি প্রাইম টি এর সহিত লম্ব। তো টি প্রাইম যেহেতু টি এর সহিত লম্ব, তো টি প্রাইমটা এন বরাবর থাকবে, ঠিক আছে? সো এন বরাবর থাকবে, এই জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি দেখেন, আমরা একটু এটাকে লাগাই। ওকে, তো এই যে টি প্রাইম, এই টি প্রাইমটা কিন্তু দেখেন এই যে পয়েন্ট, এই যে আমাদের পয়েন্ট, এই যে টি প্রাইমটা এই এন এর বরাবর থাকবে, বরাবর থাকবে। তার মানে এই যে টি প্রাইমটা এন এর বরাবর থাকবে, এর মানে হচ্ছে এই যে টি প্রাইম এইটা সমান হবে আমাদের এন। বুঝতে হবে, যেহেতু টি প্রাইম এন বরাবর থাকবে, টি প্রাইম এন বরাবর থাকবে, তার মানে এই দুইটার মান এবং দিক একই দিকে হবে। সো এইটা দেখেন, এইটাকে আমরা এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমরা যে আনবো, এই যে আনলাম, তার মানে টি প্রাইমটা এন বরাবর থাকলো, টি প্রাইমটা এন বরাবর থাকলো। এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে এরকম, যেটাকে আমরা এইদিকে যতটুকু আনে না কেন এটা এন বরাবর থাকবে, কিন্তু কতটুকু আমরা এনেছি এটাকে আমরা জানি, জানি না। এই জন্য আমাদেরকে এখানে একটা স্কেলার নিতে হবে। তো আমরা এখানে স্কেলার হিসেবে যে কোনো কিছু একটা নিতে পারি। তো আমরা ধরে নিলাম এখানে স্কেলারটা হচ্ছে মিউ, ঠিক আছে? আমরা ধরে নিলাম এখানে স্কেলারটা হচ্ছে কি, মিউ। ওকে, তাহলে দেখেন
তাহলে দেখেন আমরা ধরে নিলাম টি প্রাইম সমান হচ্ছে ল্যামডা এন। আপনি ল্যামডা নিতে পারেন, মিউ নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন, মানে এটা হচ্ছে একটা স্কেলার, এইটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। আপনি এখানে যদি মিউ নেন যে টি প্রাইম সমান মিউ এন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা মডুলাস করে ফেলবো, উভয় পক্ষে জাস্ট মডুলাস দিয়ে দিলাম। যদি আমরা মডুলাস দিই তাহলে আমরা জানি যে মডুলাস অফ এন সমান হচ্ছে 1। মডুলাস মানে তার পরম মানকে বোঝানো হয়, তো একক ভেক্টরের মডুলাস সব সময় 1। মডুলাস মানে পরম মান, মানে তার মান বোঝানো হয়। আর আমরা জানি কি যে ভেক্টরের মান এক একক তাকেই একক ভেক্টর বলে। সো আমরা বলতে পারি মডুলাস অফ n সমান 1, মডুলাস অফ p সমান 1, মডুলাস অফ t সমান কত 1। সিম্পল বিষয়। সো এই অংশের মান হয়ে গেল 1। ওকে, তারপরে দেখেন এখানে যখন আমরা মডুলাসটাকে তুলে ফেলবো তখন এটা হয়ে যাবে প্লাস মাইনাস কাপ্পা, সরি প্লাস মাইনাস ল্যামডা। একটু লক্ষ্য করেন এখানে যেহেতু মডুলাস তুলে ফেলবো, সো এখানে প্লাস মাইনাস ল্যামডা। সো আমরা এখানে শুধু ধনাত্মক চিহ্ন নিব। এখন আমরা যে এই যে লিখেছিলাম যে টি প্রাইম সমান ল্যামডা এন, একটু লক্ষ্য করি টি প্রাইম সমান ল্যামডা এন। সো এখান থেকে যেহেতু আমরা ল্যামডা সমান পেয়েছি কাপ্পা, ল্যামডা সমান কি পেয়েছি কাপ্পা পেয়েছি, তাহলে কি হবে এটা টি প্রাইম সমান কাপ্পা এন। সো এটা হচ্ছে সেরেট্রিনেটের সূত্রের প্রথম শর্ত, প্রথম যে কন্ডিশনটা ছিল সেইটা আমরা এখান থেকে প্রুফ করেছি, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় শর্তে। সো প্রথম অংশে দেখেন আমরা টি ডট টি থেকে শুরু করেছিলাম, যার কারণে আমরা টি প্রাইমের মান পেয়েছিলাম। এখন আমরা আবার জানি যে বি ডট বি সমান 1, মানে একই রকম দুইটা ভেক্টরের ডট গুণন 1। সো বি ডট বি সমান 1 দিলাম, তারপর এটাকে আমরা অন্তরীকরণ করলাম, তাহলে বি কে রেখে বি প্রাইম, আবার বি প্রাইম কে রেখে বি প্রাইম, তাহলে হয়ে যাবে 2 বি বি প্রাইম। সো 2 কে বাদ দিয়ে দিলে বি ডট বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে দেখেন বি এবং বি প্রাইম, বি এবং বি প্রাইম এই দুইটা ডট গুণন যেহেতু 0, তার মানে বি এবং বি প্রাইম দুইটা পরস্পর লম্ব। অবভিয়াসলি কি দুইটা পরস্পর লম্ব। সো যেহেতু দুইটা পরস্পর লম্ব, আবার দেখেন টি ডট বি ইকুয়াল টু হচ্ছে 0। একটু আমরা বুঝি, দেখেন এই যে টি আর এই যে বি, এই দুইটা ডট গুণন অবশ্যই 0। দেখেন টি ডট বি, আমরা জানি যে দুইটা ভিন্ন রকম ভেক্টরের ডট গুণন কি 0, ঠিক আছে। একই রকম দুইটা ভেক্টরের ডট গুণন 1। সো এই যে টি ডট বি ইকুয়াল টু 0, তারপর এটাকে এস এর সাথে অন্তরীকরণ করে দিলাম। তো অন্তরীকরণ করে যদি আমরা করি তাহলে এই বি কে রেখে টি প্রাইম, টি এর অন্তরীকরণ, আর টি কে রেখে বি প্রাইম, আকপিস হলে কোনো সমস্যা নাই। দেখেন সিম্পল হিসাব, আমরা টি কে রেখে বি কে অন্তরীকরণ করলে বি প্রাইম, প্লাস বি কে রেখে টি কে অন্তরীকরণ করলে টি প্রাইম। এখন আমরা জানি বি প্রাইম সমান আমরা একটু আগে বের করেছি, বি প্রাইম সমান, আচ্ছা বি প্রাইমটা থাক, বি প্রাইম আমরা এখনো বের করিনি, আমরা বের করব। আর টি প্রাইম সমান আমরা মাত্র বের করেছি কাপ্পা এন, কাপ্পা এন ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখেন এই যে বি আর এই যে এন, এখানে দুইটা ভেক্টর, আলাদা আলাদা ভেক্টর, ভিন্ন রকম ভেক্টর, তাহলে দুইটা ভিন্ন রকম ভেক্টরের ডট গুণন কত হয় 0 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো টি ডট বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0। এখন একটু আগে আমরা কি পেয়েছিলাম, একটু আগে আমরা পেয়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম বি ডট বি প্রাইম ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। আর এখন আমরা কি পেয়েছি, এখন আমরা পেয়েছি টি ডট বি প্রাইম ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা একই বিষয়। তার মানে বি প্রাইমটা বি এর সহিত লম্ব, আমরা কিভাবে বুঝবো, কারণ এই দুইটা ডট গুণন 0। আবার বি প্রাইমটা টি এর সহিত লম্ব, অর্থাৎ বি প্রাইম বি এর সহিত লম্ব, বি প্রাইম টি এর সহিত লম্ব। তো আমরা বলতে পারি কি বি প্রাইমটা বি এবং টি উভয়ের সহিত কি লম্ব। তো যেহেতু বি প্রাইমটা বি এবং টি উভয়ের সহিত লম্ব, তাহলে বি প্রাইম ভেক্টর অবশ্যই প্রধান অবিলম্ব রেখা বরাবর থাকবে। একটু দেখি বি প্রাইম বি এবং টি উভয়ের সহিত লম্ব, তাহলে দেখেন এই যে বি এবং টি, বি এবং টি এই দুইটার সহিত যদি লম্ব হয়, একটু লক্ষ্য করি আমরা এই অংশটা, এই হচ্ছে আমাদের দ্বি অবিলম্ব, এটা হচ্ছে আমাদের স্পর্শক রেখা, ঠিক আছে। তার মানে এই বি এবং টি এই দুইটার সহিত কে লম্ব, এইটা লম্ব, এই যে দেখেন এই প্রধান অবিলম্বটা লম্ব। তার মানে আমরা বলতে পারি কি বি প্রাইম যেহেতু এই বি এর সহিত লম্ব, বি প্রাইম যেহেতু টি এর সহিত লম্ব, তার মানে অবভিয়াসলি বি প্রাইমটা এই এন এর সহিত কি হবে লম্ব হবে। কারণ দেখেন এই রেখা আর এই রেখা এই দুইটার উপর কিন্তু এইটা এভাবে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি এভাবে দাঁড়িয়ে আছে, যেহেতু এভাবে দেখানো যাচ্ছে না, তো এটাকে আমরা এভাবে দেখিয়েছি, দেখেন এই যে লম্ব, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে বি প্রাইম প্রধান অবিলম্ব রেখা বরাবর থাকবে। আচ্ছা,
তো যেহেতু বি প্রাইমটা প্রধান অভিলম্ব রেখা বরাবর থাকবে, তো আমরা বলতে পারি বি প্রাইম সমান হচ্ছে মিউ এন। এখন একটু দেখাই আপনাদেরকে বি প্রাইম। এখন দেখেন এই যে বি প্রাইমটা, এটা এই যে বি, এই হচ্ছে টি। সো এখানে একটা বি প্রাইম আছে। তো বি প্রাইমটা কার বরাবর থাকবে? প্রধান অবিলম্ব বরাবর, তো এই বরাবর থাকবে, ঠিক আছে। এখন এই পয়েন্টটাকে দেখেন, এই পয়েন্টটাকে আমরা এই দিকে কতটুকু নিতে পারবো সেটা কিন্তু আমরা জানি না। দেখেন এটা কতটুকু যাবে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তাই আমরা এখান থেকে বলতে পারি যে বি প্রাইম সমান, এখানে আমরা একটা স্কেলার নিব, মনে করেন মিউ, যেহেতু আগে আমরা ল্যামডা নিয়েছি এখানে আমরা মিউ নিলাম, কার বরাবর থাকবে? এন বরাবর থাকবে। সো বি প্রাইম সমান হয়ে গেল মিউ এন। বি প্রাইম সমান মিউ এন। এই মিউটা হচ্ছে স্কেলার, মানে এখানে কতটুকু পরিমাণ গেছে সেটা আমরা জানি না, কতটুকু পরিমাণ গেছে সেটা আমরা জানি না, এই জন্য দিলাম এই যে অজানা পরিমাণ, সেটা হচ্ছে মিউ, ঠিক আছে। যেখানে মিউটা হচ্ছে স্কেলার, তো সেম আগেরটার মতো মডুলাস করব। তারপর বি প্রাইম সমান হচ্ছে, দেখেন এখানে এই যে এগুলো কিন্তু সূত্র ভাই, এই যে দেখেন বি প্রাইম সমান হচ্ছে টাউ লিখে দিলাম, তারপর হচ্ছে মিউ সমান প্লাস মাইনাস নিলাম, তারপর এখান থেকে আমরা ঋণাত্মক মান নিব। আগে যেহেতু আমরা ধনাত্মক মান নিছি, এখন আমরা ঋণাত্মক মান নিব, ঠিক আছে। তো বি প্রাইম সমান আমাদের কি ছিল? দেখেন বি প্রাইম সমান আমাদের ছিল মিউ এন। সো মিউ সমান যেহেতু আমাদের মাইনাস টাউ, সো বি প্রাইম সমান হবে মাইনাস টাউ এন। সো এটা আরেকটা সূত্র প্রমাণ হয়ে গেল। এখন আমরা পরেরটাকে প্রমাণ করব। যেহেতু টি প্রাইম এবং বি প্রাইমের দিক এক নয়, একটু লক্ষ্য করেন, এক নয়, তাই টি এর দিক ধনাত্মক নেওয়া হয়েছে, টি প্রাইমের দিক ধনাত্মক নেওয়া হয়েছে, সুতরাং বি প্রাইমের দিকটা ঋণাত্মক নেওয়া হয়েছে। টি প্রাইম এবং বি প্রাইমের দুইটার দিক কিন্তু এক না, ঠিক আছে, দুইটার দিক কিন্তু ভিন্ন। আচ্ছা, এখন আমরা কি জানি? আমরা জানি, দেখেন এইগুলো একটু বুঝি আমরা। দেখেন এন সমান হচ্ছে বি ক্রস টি। বি ক্রস টি ভেক্টরের ক্রস গুণনের ডেফিনেশন অনুযায়ী, দুইটা ভেক্টরের ক্রস গুণন তৃতীয় ভেক্টরের সমান। অর্থাৎ যদি আই এবং জে এই দুইটার যদি আমরা ক্রস গুণন করি তাহলে এটা হচ্ছে কে, যদি আমরা আই এর সাথে কে এর ক্রস গুণন করি তাহলে সেটা হচ্ছে জে। মানে এই যে সূত্রগুলা, ঠিক আছে, এই যে সূত্রগুলা, তাহলে এন সমান কি হবে? বি ক্রস টি, বি ক্রস টি, ওকে। তারপর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বি কে রেখে টি প্রাইমের অন্তরীকরণ, আর হচ্ছে আপনার টি কে রেখে বি প্রাইমের অন্তরীকরণ, এটা বি আর এটা হচ্ছে টি, ঠিক আছে, দুইটা আলাদা। তারপর দেখেন এই যে বি প্রাইম সমান হচ্ছে মাইনাস টাউ এন, মাত্র আমরা বের করেছি। আর এখান থেকে যে টাউ প্রাইম, দেখেন এই যে টাউ প্রাইম, এটা সমান হচ্ছে কাপ্পা এন, এটা কিন্তু বি, শুধু বি, ঠিক আছে। তারপরে আপনার লক্ষ্য করি এই যে টি ক্রস বি সমান হচ্ছে, মানে টি ক্রস এন সমান হচ্ছে মাইনাস বি, এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের, একটু লক্ষ্য করি আমরা এন এবং টি। সো এই হচ্ছে আমাদের চিত্র। সো এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এন। এখন আমরা দেখতে পাচ্ছি এন এর সাথে টি এর ক্রস গুণ, আগে এন তারপর হচ্ছে টি, তার মানে এই এন এর সাথে, সরি, এই এন এর সাথে টি এর ক্রস গুণ, তার মানে এই দিকে যাচ্ছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে, এটা দেখেন এন টি, এন টি, তার মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে গেলে মান ঋণাত্মক হয়, অর্থাৎ এন আর টি এর যে ক্রস গুণন হবে সেটা হবে মাইনাস বি, একটু বুঝতে হবে। তারপর দেখেন বি এবং এন, এখন লক্ষ্য করেন এই যে বি, এই বি থেকে এন, ঠিক আছে, বি এন, তো বি এন এটাও কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। সো এই যে ঘড়ির কাঁটা যেহেতু দিকে যাচ্ছে, সো এই বি এন এর মান হবে মাইনাস টি, মাইনাস টি, ঠিক আছে, কি হবে এটা? মাইনাস টি। আচ্ছা, তো দেখেন এই যে এটা হয়ে গেল আমাদের প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে যে মাইনাস, এই যে মাইনাস কাপ্পা টি, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এন প্রাইম সমান টাউ বি মাইনাস কে টি। তাহলে আমাদের যে তিনটা কন্ডিশন ছিল, টি প্রাইম, এন প্রাইম এবং বি প্রাইম, এই তিনটা কন্ডিশনের মানে কিন্তু আমরা প্রপারলি বের করতে পেরেছি। এখন আমাদের যে পরের শর্তটা ছিল যে ডারবক্স ভেক্টর আকারে প্রকাশ করতে হবে, এই জিনিসটা আমাদের বলা ছিল। সো এটাকে আমরা একটু প্রমাণ করি। তো দেখেন প্রথমত হচ্ছে এটা ছিল আমাদের মূল শর্ত যে ডব্লিউ সমান টাউ টি প্লাস কে বি। সো প্রথমে উভয় পক্ষে দেখেন একটু লক্ষ্য করি,
খুবই মজার জিনিস কিন্তু এটা। দেখেন আমাদের কোয়েশ্চেনটা ছিল ডব্লিউ সমান টাউ টি প্লাস কাপ্পা বি, ঠিক আছে। প্রথমে এই ডব্লিউ এর সাথে আমরা টি কে ক্রস গুণন করব। ডব্লিউ এর সাথে আমরা কাকে ক্রস গুণন করব? টি কে ক্রস গুণন করব। তারপর ডব্লিউ এর সাথে আমরা এন কে ক্রস গুণন করব। তারপর ডব্লিউ এর সাথে আমরা বি কে ক্রস গুণন করব, এবং এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের ডারবক্স ভেক্টর। তাহলে দেখেন প্রথমে টি কে ক্রস গুণন করলাম, তো এখানে সবগুলোর সাথে টি ক্রস গুণন করলাম। এখন দেখেন এইটার সাথে যদি টি ক্রস টি সমান হচ্ছে 0। একই রকম দুইটা ভেক্টরের ক্রস গুণন 0, ক্রস গুণন 0, ডট গুণন 1। আচ্ছা, এখন এখানে আসেন বি এবং টি এর ক্রস গুণন n, বি এবং টি এর ক্রস গুণন n কিভাবে দেখেন, তো এইটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে n, ঠিক আছে। তাহলে দেখেন বি এবং টি, বি এর দিক থেকে টি এর দিকে, বি এবং টি তার মানে এই দিক মানে ঘড়ির কাঁটার কি বিপরীত দিক। দেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মান হয় পজিটিভ, তাই এই বি এবং টি এর ক্রস গুণন হচ্ছে শুধু n, মাইনাস n না। আমরা কি পেলাম এখানে? কাপ্পা n, এটা কিন্তু কে না, কাপ্পা n। আর আমরা জানি যে টি প্রাইম সমান কাপ্পা n, আমরা যে সেরেটনের সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছি? টি প্রাইম সমান কাপ্পা n। সো আমরা এখান থেকে কি পেয়েছি? আমরা পেয়েছি w সমান টি প্রাইম, ওকে। এখন আসেন পরেরটাতে। তো পরেরটাতে কি ছিল? আমরা আগে এখানে টি গুণ করেছি, এখন আমরা কি গুণ করব? n গুণ করব, ঠিক আছে। তো n গুণ করলাম, তো টি এবং n এর ক্রস গুণন হচ্ছে বি। তো দেখেন এটা হচ্ছে টি, এটা হচ্ছে n। তো এই টি এবং n দেখেন এটা কিন্তু এই দিকে, একটু লক্ষ্য করেন, টি তারপরে n, তার মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে তার ক্রস গুণন হবে বি। এই যে দেখেন টি এবং এটা হচ্ছে বি। এখন বি এবং n, তাহলে এই হচ্ছে বি, এই হচ্ছে n। দেখেন এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হওয়ার কারণে এইটা কি হবে? বি এবং n এরটা হয়ে যাবে মাইনাস টি। তাহলে দেখেন এই দুইটার ক্রস গুণন হচ্ছে মাইনাস টি। তাহলে কি পেলাম আমরা এখান থেকে? টাউ বি মাইনাস কাপ্পা টি, আর টাউ বি মাইনাস কাপ্পা টি সমান হচ্ছে n প্রাইম, সেরেটনের সূত্র অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে আমরা পেয়েছি w গুণ n, সরি এটা w গুণ টি সমান হচ্ছে টি প্রাইম আর কি, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা টি গুণ করেছি, এখানে n করেছি, সো এখানে আমরা বি কে গুণ করতে হবে। তো সেম প্রসেস, আমরা বি কে গুণ করে দিলাম। এখন টি এর সাথে যদি আমরা বি কে ক্রস গুণন করি, দেখেন সো আমরা যদি টি এর সাথে বি কে ক্রস গুণন করি, তার মানে এই দিকে, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে হয়, সরি ঘড়ির কাঁটার দিকে, দেখেন ঘড়ি এইভাবে ঘুরে, সো এই যে টি আর বি এর যে ক্রস গুণন হবে সেটা হবে প্লাস n। সো এখানে দেখেন সরি মাইনাস এন, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস। তাহলে যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে, সো এটা মাইনাস। আর বি ক্রস গুণন হচ্ছে 0, কারণ একই রকম দুটো ভেক্টরের ক্রস গুণন 0। তো আমরা দেখেন মাইনাস টাউ n আর মাইনাস টাউ n সমান হচ্ছে বি প্রাইম বাই সেরেট-ফ্রেন্ড সূত্র। সো এখান থেকে আমরা তিনটে সূত্র পেয়েছি। প্রথমটা হচ্ছে টি প্রাইম সমান হচ্ছে ডব্লিউ মাইনাস টি, এন প্রাইম সমান হচ্ছে ডব্লিউ গুণ এন, আর বি প্রাইম সমান হচ্ছে ডব্লিউ গুণ বি। সো আমাদের সেকেন্ড পার্টও শেষ। এখন আমাদের তৃতীয় অংশ জাস্ট ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন একটু লক্ষ্য করি, আমরা টি প্রাইম সমান কি বের করেছিলাম? টি প্রাইম সমান বের করেছিলাম কাপ্পা এন। দেখেন টি প্রাইম সমান কাপ্পা এন, তারপর এন প্রাইম সমান হচ্ছে টাউ বি মাইনাস কাপ্পা টি, তারপর হচ্ছে বি প্রাইম সমান হচ্ছে মাইনাস টাউ এন। এখন এটাকে যদি আমরা এভাবে টি এন বি এইভাবে যদি প্রকাশ করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? দেখেন এখানে কিন্তু কোনো টি নাই, তার মানে 0t, ঠিক আছে, মানে 0, এখানে হচ্ছে 0। তারপর হচ্ছে এন এর ক্ষেত্রে আছে কাপ্পা, আবার বি নাই, তাই দেখেন এখানে 0t, এই যে 0t, তারপর হচ্ছে এন এর ক্ষেত্রে কি কাপ্পা এন, এই যে কাপ্পা এন, এটা একটা হবে, দুইটা হয়ে গেছে। আর এটা হচ্ছে বি এর ক্ষেত্রে কি হবে? 0, এই যে দেখেন 0b। এখন আসেন এন প্রাইমের ক্ষেত্রে হচ্ছে টাউ বি মাইনাস কেটি, সরি কাপ্পা টি, টাউ বি মাইনাস কাপ্পা টি,
তাহলে দেখেন টি এর সাথে কি আছে মাইনাস কাপ্পা, তাই দেখেন মাইনাস কাপ্পা টি। এখানে কিন্তু এন নাই, সো 0 এন, আর বি হচ্ছে টাউ বি, ঠিক আছে। আর বি প্রাইমের ক্ষেত্রে দেখেন এখানে টি নাই আবার বিও নাই, তো টি এর ক্ষেত্রেও 0, বি এর ক্ষেত্রেও 0, আর এন এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস টাউ বি। এখন এটাকে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে দেখেন এটা হবে এরকম টি প্রাইম এন প্রাইম বি প্রাইম। প্রথমে সহগগুলো আমরা লিখে নিব। টি এর সাথে কি আছে 0, তারপর হচ্ছে এন এর সাথে আছে কাপ্পা, আর বি এর সাথে আছে 0। এখানে কি আছে মাইনাস কাপ্পা 0 টাউ, এখানে হচ্ছে 0 মাইনাস টাউ 0, আর তার সাথে আমাদের ভেক্টরগুলোকে লিখে দিতে হবে টি এন বি। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রমাণ, একেবারেই সহজ। আশা করি আমরা ক্লিয়ারলি এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। তো দেখেন এই হচ্ছে তার সমাধান। সো সেরেট ফ্রেনেটের এই অঙ্কগুলো আসলে খুবই সহজ, খুবই সহজ। সেটাকে আমি মুছে দিলাম, তাহলে আপনারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। আগের টি, তারপর এন, তারপর হচ্ছে বি। তো এভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন, আর একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবেন তাহলে আরো সহজভাবে জিনিসটাকে ফিল করতে পারবেন। ধন্যবাদ।